নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আজকে একটা না আজকে দুটো ভৌতিক ঘটনা নিয়ে। আর সবাইকে বলবো আজকের ঘটনাটা মন দিয়ে শোনো। আমি আজকে ঘটনা দুটো কি কি বলবো তোমাদের। আর আমাদের দুটো ঘটনাই কিন্তু আজকে ঘুরতে যাওয়াকে কেন্দ্র করি। হ্যাঁ, প্রথম ঘটনাটি আমি বলবো পুরীর ঘটনা। তারপর আমি যাব নেক্সট, সেটা হচ্ছে আসামের হাইলাকান্দি থেকে এক দাদা ভাই আমাকে ঘটনাটা শেয়ার করেন। তো সেই ঘটনায় আজকে প্রথম আমার পুরীতে যাওয়া একটি ভৌতিক হোটেলের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। 2000 মেবি প্রপার ডেটটা আমি তোমাদের বলতে পারবো না, 2001 কি 2 ছিল। ওই সালটায় মানে 2001 কি 2 হবে। ওই সময় আমি পুরী যাই, আমার হাজবেন্ড আর আমি। তো ওখানে যাওয়ার পর আমরা বেশি না হোটেল ঘুরি। আমরা প্রথমেই একটি হোটেল খুব পছন্দ হয়। আমি পুরো হোটেলের বিস্তারিত তোমাদের সাথে আজকে আলোচনা করব, থাকো। আচ্ছা, তো সেই হোটেলটা খুব পছন্দ হয়, তো হোটেলটা আমরা নিয়ে নিই। এবার সেই হোটেলে আমরা দোতলায় ছিলাম। আমাদের সাথে সেই হোটেলে যারা ওখানে ম্যানেজার ছিলেন, ওই হোটেলের বয় যারা ছিলেন, সবাই যারা কুক করছিলেন, সবাই খুবই ভালো। তাদের মানে ব্যবহার, মানে সত্যি বলছি, মানে ওরকম ব্যবহার আমি পুরীতে কোনো হোটেলে গিয়ে পাইনি। পুরী কিন্তু আমি প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর পুরী আমি যাই মার্চ মাসের দিকে। তবে এখন 2-3 বছর ধরে যাওয়া হচ্ছে না, মানে করোনার পর থেকে একদমই যাওয়া বন্ধই হয়ে গেছে, যাইনি আর। তো সেখানে গিয়ে আমি বলি, ওই হোটেলে যখন আমার হাজবেন্ড আমি উঠি, তো ওখানে আমাদের দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই একদম, সিঁড়ির একদম উঠেই ধাক্কা খাচ্ছে হোটেলে আমাদের রুমটা আমাদের দেওয়া হয়। ওই হোটেলে জবে থেকে আমি আমার হাজবেন্ড যাই, ওই হোটেলে ইন করা মাত্র দুজনের মধ্যে ঝামেলা। দুজনের মধ্যে কোনো মতে মানে ঝামেলা, এতটাই ঝামেলা শুরু হয়ে গেল, মানে কি বলবো। আমার হাজবেন্ড এক প্রকার আমাকে ওই হোটেলে রেখে দিয়ে বাড়ি আসার জন্য সব প্রস্তুতি করে নিয়েছে। মানে দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা, কোনো রকম অশান্তি কিচ্ছু নেই, কিন্তু ওই হোটেলে যাওয়ার পর থেকেই ঝামেলা অশান্তি দুজনের মধ্যে শুরু হয়ে গেল। এমনকি মানে একটা এত বাজে ব্যাপার হয়ে গেছে, যেখানে সন্ধেবেলা আমার হাজবেন্ড ঘর থেকে মানে সে হোটেলে রুম ছেড়ে চলে আসে, নিচে রিসেপশনে এসে বসে আছে। ব্যাগপত্র গুছিয়ে নি, আমাকে বললো তুমি থাকো, আমি চলে যাচ্ছি কলকাতায়, দরকার নেই, তোমার সাথে সংসারই করবো না, কিছু না। খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে, মানে যে কোনো, মানে এমন ব্যাপার হয়েছে কি বলবো। মানে একটা ভালো কথা বলছি সেটাও খারাপ লাগছে, মানে আমি কোনো কথা বলছি তো সেইটাই খারাপ লাগছে, বুঝতে পারছি না কেন। আবার যখন বাইরে যাচ্ছি, ধরো সমুদ্রই ঘুরতে গেছি, কোনো রকম কিন্তু ঝামেলা অশান্তি নেই, কিচ্ছু নেই। দুজনে ঘুরছি হাতে হাত দিয়ে, দুজনে নানা রকম খাবার খাচ্ছি, মার্কেটিং করছি, কিছু নেই। কিন্তু হোটেলে যখন ইন করছি, রুমে আসছি, ব্যাস ঝামেলা শুরু। তো এরকম মোটামুটি আমাদের 2 দিন হয়। তো যেদিনকে 2 দিন মানে প্রথম দিন তো ঝামেলা শুরু হয়, চলছে চলছে চলছে, কোনো মতে মানে আন্ডারস্ট্যান্ডিং নেই, কেউ কাউকে মানে মানতেই পারছে না। আচ্ছা, দ্বিতীয় দিন আমার হাজবেন্ড বলল, তুমি একটা কাজ করো, তোমার সাথে আমি সংসার করবো না, আমি চলে যাচ্ছি বাড়ি, তুমি থাকো, টাকা দিয়ে গেলাম, তুমি তোমার মতো চলে যাবে, ঠিক আছে। বলে সে বেরিয়ে আসে। আমি তো ঘরে একা একা কান্নাকাটি করছি। তারপর আমি এবার কি করেছি, দোতলার ওপরে যে ব্যালকনিটা আছে ওখান থেকে একদম হোটেলে বেরোচ্ছ, ওই মানে গেটটা দেখা যায় ওপর থেকে। তো আমি কি করলাম, আমি যে যদি আমাকে ছেড়ে রেখে চলে যায়, আমি একা একা কি করে বাড়ি যাব। তারপর একটা মাথায় চাপ, ঝামেলা অশান্তি, আমার বাবা মা কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে, কি হয়েছে। তো সেখানে গিয়ে আমি আমি এদিকে রেগে রয়েছি যে চলে গেছে চলে গেছে, আমি ডাকবো না, ঠিক আছে। তো আমি আবার ভাবছি যে যদি সত্যি সত্যি চলে যায়, আমি কি করে বাড়ি যাব একা একা। এই সব ভাবনা চিন্তা করে আমি ওই বেলকুনিতে এসে দাঁড়িয়ে রয়েছি যে ওখান থেকে বেরোলে পারে আমি ডাকবো। তো আমি যখন ওখানে দাঁড়িয়ে রয়েছি, তখন দেখছি প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, সে হোটেল থেকে আর বেরোয় না, মানে সে ওখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে না। সোজা কথা হচ্ছে সে হোটেলের মধ্যেই রয়েছে। ওই যে প্রথমেই বললাম, ওই রুমের মধ্যে হচ্ছে যত রকম ঝামেলা। রুম থেকে যেই বেরিয়ে মানে নিচে চলে আসছি হোটেলের, বা বাইরে রাস্তায় বেরোচ্ছি, কোনো রকম কিন্তু ঝামেলা অশান্তি নেই। যাই হোক, সেদিনকে আমি দেখলাম যে আধ ঘন্টা হয়ে গেছে, মানে আমাকে ভয় দেখাচ্ছে, ও যাবে না ছেড়ে। তো
হয় না, একটা মনের মধ্যে চিন্তা তো কোথাও গিয়ে থাকে। তারপর যাই হোক রুমের মধ্যে রয়েছি। এবার একজন ঠিক 8:30 বাজে এসে গেট নক করছে। তো আমি গেট খুলবো না, আমি ভেবেছি আমার হাজবেন্ডই এসছে। তো নক করছে, তখন আমি অনেকক্ষণ পর শব্দ করলাম যে কে, কি হয়েছে। আমি ভিতর দিয়ে মানে আওয়াজ করি, তখন আমাকে বাইরে দিয়ে উড়িয়া ভাষায় আমাকে বলল যে আমি হোটেল বয়, জল দিতে এসছি। তো আমি তখন বললাম যে জল, তো জল সত্যিই লাগবে, জল ছিল না। তো আমি বললাম ঠিক আছে একটু দাঁড়ান। তো আমি আবার যখন রুমের গেটটা খুললাম তখন দেখলাম হোটেলের কোনো বয় না, আমারই হাজবেন্ড এসছে। তো আমাকে বললো খুব রাগ করে আছো বলো, একবারও তো আমাকে ডাকলে না, তো নেবে এসে ধরলেও না। তো তা যাই হোক কথাবার্তা বললো। ও মা, ভালো কথা বলে ঘরে ঢুকলো, 5 থেকে 7 মিনিট পর আবার দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। কি নিয়ে না, বাথরুম নিয়ে। তুমি বাথরুমে গেছো, জল দাওনি, বাথরুমে দুর্গন্ধ বেরোচ্ছে। আমাকে বলছে আমি বাথরুমে গিয়ে জল দিয়েছি। এবারে কি বলো তো, মানে আমি তোমাদের কি বলবো, হয়তো শুনে তোমাদের হাস্যকর লাগতে পারে, মানে এটা যাদের সাথে হয় তারা জানে। মানে দুজনের না কোনো ওই রুমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। মানে কি ঝামেলা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনোদিন আমার হাজবেন্ডের মুখ থেকে তোমাদের শোনাবো আমি। তারপর আমরা ও রাতের বেলা হোটেলের যে ম্যানেজার ছিল, খুব ভালো, উনি কলকাতারই একজন। তো ওনাকে এসে বললাম যে দাদা বুঝতে পারছি না, আপনাদের এই রুমটা নেওয়ার পর থেকে 2 দিন ধরে শুধু আমাদের ঝামেলা হচ্ছে। আমরা বিয়ের পর প্রথম প্রথম ঘুরতে এসেছি, কি আমরা ঝামেলা করতে এসেছি নাকি? মানে এমন ঝামেলা, আমার হাজবেন্ড বলছে ছেড়ে দিয়ে চলে যাবো বাড়ি, তুমি এখানে থাকো, মানে আমাদের সংসারটাই নষ্ট হয়ে যাবে সংসার শুরু হওয়ার আগেই। তো জানি না, ম্যানেজার যিনি ছিলেন আমার বাবার বয়সী। তো তখন উনি বললেন আপনারা একটা কাজ করুন, আপনারা, আমি নিচে একটা রুম দিয়ে দিচ্ছি, ওই রুমে আপনারা শিফট করে যান, আজকেই চলে আসুন। তো আমরা বললাম ঠিক আছে। এবার আমাদের সত্যি কথা বলতে তখন বয়সটা অনেকই কম, আর আমরা ওই কেন কিসের জন্য আমাদের নিচে রুম দিচ্ছে বা কিছু, আমরা ওইসব কোনো কিছু জিজ্ঞাসা করিনি। আমাদের ঝগড়ার মতো মাথা খারাপ। তো আমরা আমাদের ঘরের যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে আসলাম। রিসেপশনের পাশেই একটা খুব ভালো রুম, সেই রুমটা আমাদের দেয়। আমরা ওই রুমে রাতের বেলা ছিলাম। তারপর পরে আমরা সকালবেলা জিজ্ঞাসা করছি যে যখন সকালে ব্রেকফাস্ট করছি তখন জিজ্ঞাসা করছি আচ্ছা এরকম আমাদের রাতের বেলা এই আসার পর থেকে এত ঝামেলা, রাতের পর রাতে না বেশি ঝামেলা হতো, চূড়ান্ত পরিমাণে ঝামেলা, তোমাদের বলে বোঝাতে পারবো না। রাতের বেলা এত ঝামেলা হতো, মানে আমার হাজবেন্ড মানে আমাকে মারতে আসতো, মানে এরকম, মানে গায়ে হাত দেয়নি, মানে তেড়ে আসতো। ভালো মানুষ, ঠান্ডা মানুষ, বাইরে বেরোচ্ছে, ঘুরছে, হাতে হাত দিয়ে, রুমে ঢোকার পরে এরকম মানে অশান্তি। তখন ওই হোটেলের ছেলেটা বলল যে ওই রুমটা হয়তো তোমাদের শ্যুট করেনি। আমি বললাম আমাদের শ্যুট করেনি মানে রুম আবার শ্যুট করেনি, এরকম হয় নাকি? রুমে আমরা ভাড়া নেবো, আমরা শ্যুট করিনি আবার কি কথা? তো আমরা উনি হাসাহাসি করলাম। যাই হোক তখনের মতো কিন্তু আমাদের ওখানে কোনো রকম কিছু হয়নি। আমরা ওখানে 3 দিন থাকি, ঘুরে আমরা রিটার্ন ব্যাক করে চলে আসি। এবার আমি তোমাদেরকে বলছি, ওই হোটেলে আমরা প্রায় 1 বছর পর আবার যাই। 1 বছর পর আমরা প্রত্যেক বছর বছর যেতাম। তো 1 বছর পর যখন যাই তখন আমার মা, বাবা, আমার হাজবেন্ড, ইভেন আমি, আমরা 4 জনে যখন আমরা ওখানে ওই হোটেলে যাই, তখন আমার মা বাবা বলছে যে একটা মোটামুটি মানে ভালো হোটেল হবে, ফ্যামিলি হোটেল, আর একটু টাকাটা একটু কম হলে ভাড়াটা রুম রেট তাহলে সুবিধা হয়, তাহলে আমরা 5 দিন থাকবো, কারণ পুরী আমাদের খুবই একটা প্রিয় জায়গা। তো আমি মাকে বললাম যে চলো আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে যাব। ওই হোটেলের ব্যবহার এত অমায়িক সেই মানুষগুলো, আমি হয়তো তারা আজকে আমার ঘটনাটা শুনছেন না, আমি বলছি মানে সত্যি বলছি, পুরীতে আমি অনেক হোটেলে গিয়ে থেকেছি, 10-12 বছর টানা গেছি, বছরে বছর, এরকম ভালো ব্যবহার আমি কোনো হোটেলে দেখিনি। যাই হোক সেই প্রসঙ্গ আমি বাদ দিয়ে আসল ঘটনাটা বলি। তারপর যখন আমার মা, বাবা, আমার হাজবেন্ড, আমরা এখন 4 জনে যাই পুরীতে, তখন আমরা ওখানে একজন রিক্সাওয়ালাকে আমরা হায়ার করি, 2টো রিক্সা নিই, একটা বাবা মা বসে, একটা আমি আমার হাজবেন্ড বসি। তো রিক্সাওয়ালাকে বললো আপনারা কোন হোটেলে যাবেন, অনেক হোটেল বুকিং থাকে, তো তারপর অনেক হোটেল অনেকের পার্সোনাল জানাশোনা থাকে, তো ওনারা জিজ্ঞাসা করে না হলে তোমাদের ঘোরাবে, ঘুরিয়ে তোমাদের হোটেল দেখাবে। তো আমরা তখন সেই হোটেলটার নামটাই আমি বলি, আমি এখানে নামটা বলবো না হোটেলের, আমি নামটা তখন বলি। তখন সেই রিক্সাওয়ালা আমাদের মুখের দিকে তাকায়।
তো আমি বললাম চলো, হ্যাঁ বেশি পয়সা নেবে না, এখান থেকে বেশি দূর না, চলো 20 টাকা করে ভাড়া দেবো। তখন অনেক মানে আমি যে যখনের কথা বলছি 2000 ওই তোমার 2-3-এর দিকে, তখন ওখানে মানে যাতায়াতের জন্য 10 টাকা করে মাথা পিছু নিত হোটেলে। এবার ঘোরালে পরে ওরা একটা টাকা ধার্য করতো যে হ্যাঁ দিদি এত ঘুরিয়েছি, এতগুলো হোটেল দেখেছো, 100 টাকা দাও। তখন ঘোরালে তো আমরা বলেছি, তখন আমরা বললাম দুটো রিক্সা যাবে, মোটামুটি আমাদেরকে 60 টাকা চেয়েছিল, 30 টাকা করে। আমরা বললাম কেন, 10 টাকা করে ভাড়া, ঠিক আছে চলো আমরা 4 জন যাবো, 50 টাকা দেবো দুটো রিক্সায়। তো তারা মেনে নেয়। তো আমাদের যখন সেই হোটেলটার একদম রোডের ওপর কিন্তু হোটেলটা, ঠিক আছে, একদম রোডের ওপরে আমাদেরকে নিয়ে যায়। নিয়ে গিয়ে রোডের এই পাশে হোটেলটা হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে পুরী হাইকোর্ট। আমি তোমাদের লোকেশন বলে দিচ্ছি, পুরী হাইকোর্ট। ওখানে গিয়ে রিক্সাটা দাঁড়ায়। আমাদের বললো আপনারা যান। সত্যি কথা বলতে যখন আমি, আমার মা বাবা অবশ্য রয়েছে, আমি আমার হাজবেন্ড যখন নেবে হোটেলের একদম বাইরে যে সদর গেট থাকে ওই গেটের সামনে যাই, দেখলাম বড় একটা চেন দিয়ে পেঁচানো গ্রিলের গেটটার সাথে তালা দেওয়া, আর ভিতরেও পুরো লক করা, পুরো পাতা পড়েছে, পাতা ধুলো রাস্তার উপরে, তো ধুলো পাতা বন্ধ। তো আমি দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। তা আমি দেখে তখন আমার হাজবেন্ডকে বললাম কি গো, হোটেলটা বন্ধ হয়ে গেছে নাকি? তা আমার হাজবেন্ড বললো ভালো হোটেলটায় আসলাম, আর জানাশোনা ছিল ম্যানেজারের সাথে, তারপর হোটেলের যারা বয় ছিল। তো আমাদের কোনো জায়গায় ঘুরতে গেলে সত্যি জানাশোনা হয়ে গেলে, ব্যবহার ভালো পেলে আমরা ওইখানেই বারবার যাই ঘুরে। তো মন খারাপ হয়ে গেল। তা তখন ওই রিক্সাওয়ালা যে ছিলেন ওনাকে বললাম, আচ্ছা দাদা তোমরা তো পুরীতে থাকো, তোমরা জানো না এই হোটেলটা বন্ধ? দেখো তো এই হোটেলটা তো অনেক দিন ধরে বন্ধ, একদম ধুলো পাতায় ভর্তি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর তুমি এই হোটেলে নিয়ে আসলে ঘুরিয়ে শুধু পয়সা ইনকাম করা তোমাদের শুধু মতলব না? তখন ওই রিক্সাওয়ালাটা বলছে না আমরা জানি না কবে বন্ধ হয়েছে। আমি চলো এবার অন্য হোটেলে নিয়ে চলো। যাই হোক ঘুরে 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 অন্য একটা হোটেল নিলাম, নিয়ে অন্য হোটেলে আমরা উঠলাম। এবার ওই হোটেলটা এত ভালো ব্যবহার, বারবার বলছি কারণ সত্যি ব্যবহারটা ভালো ছিল বলে। তো তার জন্য আমরা ভেবেছিলাম মা বাবাকে যেদিন হোটেলের এত গল্প বলেছিলাম তাদের ব্যবহারে, তো সেটা হলো না। তো সন্ধেবেলা আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে আসি। তো আসতে ওখানে স্থানীয় অনেক পরপর পরপর না রোড সাইড দোকান আছে, তো ওনাদেরকে চা খেতে বসি আমরা 4 জন। তো আমি আর আমার বাবা চা খাওয়াটা খুব পছন্দ করি, আমরা চাটা খুব খাই। তো চা খেতে বসি, তখন গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা দাদা এরকম এই হোটেলটা বন্ধ হয়ে গেল কেন? ভালোই তো সুন্দর হোটেল ছিল, আর হোটেলটা সত্যি খুব সুন্দর, সাদা রঙের ছিল, ঠিক আছে হোটেলটা, আমি তাও বলছি দোতলা, সাদা রঙের দোতলা, বিশাল কিন্তু গোল মতো হোটেলটা, আমি তাও বলে দিচ্ছি। তো তখন ওরা বলছে যে না এই হোটেলে না অনেক খারাপ ঘটনা ঘটেছে। তো তখন আমরা খুব এক্সাইটেড হয়ে বললাম খারাপ ঘটনা মানে মার্ডার টার্ডার হয়েছে নাকি? বলছে সে তো মার্ডার হয়েছিল বহু বছর আগে, তারপরে হোটেলটা এরকম ম্যানেজার, শুধু ম্যানেজার পাল্টাতো, মানে একজনকে দিত, সে ম্যানেজার থাকতে পারতো না, ম্যানেজার হোটেলের ছেলে, এরা শুধু পরিবর্তন হতো। আর যে হোটেলের মালিক ছিল সে তো কখনো আসতো না, আর সে শুধু ম্যানেজার পাল্টাতো। তা আমরা দেখতাম, আমরা যে হোটেল এখানে আমাদের, আমরা দেখতাম যে আজকে এক ম্যানেজার, আবার 6 মাস পর আর একটা ম্যানেজার, নতুন নতুন ম্যানেজার আসতো। আমরা কোনো সময় এই নিয়ে গুরুত্ব দিইনি, কারণ পর্যটক আসবে আমাদের হোটেল, আমাদের ভাত ডাল বিক্রি হবে, আমাদের এইটাই তাদের সাথে সম্পর্ক। এবার যার যার ব্যবসা তার তার মতো, এবার তার হোটেলে ম্যানেজার কেন পাল্টাচ্ছে কি ব্যাপার ওসব আমরা কোনো সময় কানও দিইনি। কিন্তু এই যে হোটেলে অনেক পর্যটক ঢুকতো, তো তারা রিপোর্ট করতো যে বাবা রাতের বেলা এরকম হোটেলের রুমের মধ্যে গেট নক করে, তারপরে হোটেলের জানালাগুলো ওপেন ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি, কাচের জানালা কি করে ওপেন হয়? এটা পাল্লা না যে হাওয়া দিয়েছে খুলে গেছে, সেরকম কোনো ফেসিলিটি নেই, কাচের শাটার টানা, সেগুলো নাকি এরকম রাতের বেলা খুলে যেত। তারপর নাকি অনেক রকম ওখানে ভৌতিক ঘটনা ঘটতো, যার জন্য এটা আস্তে আস্তে এটা অনেক দিন ধরে হতো, অনেক দিন ধরে আমরা কোনো সময় এরকম কানে দিইনি। কিন্তু এটা দীর্ঘদিন ধরে হতে হতে লাস্টে যখন পুরো মানে জানাজানি হয়ে যায়, তারপরে ওখান থেকে যে সরকার, পুলিশ প্রশাসন তারা সিল করে দেয় হোটেলটাকে। কারণ
যখন পর্যটকরা মুখে মুখে জিনিসটা ছড়াতে থাকে, তখন আস্তে আস্তে জিনিসটা তো সব জায়গায় ছড়িয়ে যায় যে এই হোটেলে এরকম এরকম হচ্ছে। তারপরে এই হোটেলে অনেক ক্ষতিও হয়েছে, মানে মানুষ সেন্সলেস হয়ে গেছে, মানে তাকে নিয়ে সেই ছোটাছুটি ঘুরতে এসে বিশাল বড় কেস হয়ে গেছে, যার জন্য হোটেলটা কিন্তু বন্ধ। এবার এই ঘটনাটা আজকে আমি বললাম তোমাদেরকে পুরীর, এই ঘটনাটার সাথে আমি নিজে সাক্ষী। আমি স্ক্রিনে একটি তোমাদেরকে কমেন্ট শেয়ার করছি, কমেন্টটা তোমরা দেখো। আমি এক দাদা ভাই, ওনার নামটা আমি হাইড করলাম, ওনার নামটা আমি দিতে চাই না। দাদা ভাই আমাকে কোনো সময় কোনো খারাপ কমেন্টস করেন না, তবে আমি দাদা ভাই বলেই বলছি। আমি জানি না, উনি হয়তো আমার থেকে বয়সে বড়ই হবেন। যে দাদা ভাই, আপনি যে বলেছেন যে শ্রীক্ষেত্র মানে পুরীর কথা, অবশ্যই আপনি ঠিক বলেছেন যে এরকম হতে পারে না, কিন্তু আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে আমি হয়তো মিথ্যে কথা বলছি। এর আগে একটি ভাই আমাদের হাওড়া থেকে ঘটনা শেয়ার করেছিল, ওনার মামার একটি অভিজ্ঞতা। তো সেই মামা যে একটি পুরীতে ভুতুড়ে হোটেল বুকিং করে আসে, তারপর 55 জন মানুষের সাথে সেখানে ভৌতিক এক্সপিরিয়েন্স হয়, তাহলে সেই 55 জন মানুষও ভুল, আমি সেটাও মানছি, আমি আপনার কথা মতো সহমত। আমি এটাও মানছি সেই ভাইটি আমাকে মিথ্যে কথা বলেছে, জানি না তার এতে কি কোনো রকম কিছু ব্যাপার ছিল কিনা আমার, আমি ভাবলাম সে আমাকে ভুল বলেছে। তাহলে যে ট্যুরিস্ট নিয়ে গেছিল তারাও ওখানে প্রত্যক্ষদর্শী, তাদের প্রত্যক্ষ ওখানে ঘটনা ঘটেছে যে রাতের বেলা তাদের সাথে কি কি হয়েছে দোতলায়। ঠিক আছে, সেটাও আমি ভাবলাম ভুল হতে পারে না। তবে এবার আমি আপনাকে কোশ্চেন করছি, আমি লোকেশন বলছি, নাম বলছি না। তাহলে পুরীতে হাইকোর্ট আছে, আশা করি আপনি সার্চ করে দেখতে পারেন। হাইকোর্টের পাশে আপনি দেখবেন একটি সাদা রঙের, আমি কিন্তু 2002-03-এর কথা বলছি, এখন বর্তমানে কালার পরিবর্তন হয়েছে কিনা, আদৌ চলছে কিনা আমি জানি না। তবে কোনোদিন যদি আপনি ওদিকে যান, খবর নিয়ে দেখবেন যে দীর্ঘদিন ধরে ওখানে প্রশাসন সিল করে দিয়ে গেছিল, কারণ ওখানে ভৌতিক ঘটনা ঘটতো। এবার আমি বলি, শুধু আমি আপনাকে বলছি বলে না, আপনি যদি ইউটিউবে সার্চ করেন পুরীতে হান্টেড হোটেল বলে, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি সব কথা আমাকে বলেছেন কমেন্টসে, আমি মানলাম, তবে আপনি শেষে গিয়ে বলেছেন যে একটু পড়াশোনা করো। তো পড়াশোনা আমি তো অবশ্যই করছি, করব, আপনাদের সাথে সাথেই এরকম শিখবো, আপনারা আমাকে শিক্ষা অবশ্যই দেবেন। আমার ভুল হলে আমি বলেছি আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু এতগুলো যে ইউটিউবার যে আমাদের কমিউনিটির, তারা যে এতগুলো ঘটনা তুলে নিয়ে এসে শেয়ার করে, তাহলে সবাই কি পড়াশোনার দরকার আছে? তাহলে আমরা সবাই মূর্খ, এটাই আমরা মানছি। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি যেটা বলেছেন আমি অবশ্যই মাথায় রাখবো। তবে অবশ্যই কিন্তু আপনি একটুখানি সার্চ করে দেখবেন যে পুরীতে হান্টেড হোটেল আছে কিনা, ভুতুড়ে হোটেল আছে কিনা। ঠিক আছে, এটা আপনাকে আমি উদ্দেশ্য করে বললাম যে আপনি কমেন্টসটা করেছিলেন, আমার কমেন্টসটা খুব ভালো লেগেছে। কিন্তু আপনি যে বলেছেন পড়াশোনা করার কথাটা, সেটা আমার একদমই ভালো লাগেনি, কারণ আমি বলে না, এরকম অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পুরীর সত্যিকারের এক্সপিরিয়েন্স কিন্তু তারা শেয়ার করেছে, আপনি তাদেরও গিয়ে কিন্তু কমেন্টস করতে পারেন, এই কমেন্টসটাই করবেন তাদের গিয়ে। আর আপনিও পুরীতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখবেন যে পুরীতে এরকম হোটেল আছে কিনা। আপনাকে আমি, দর্শক বন্ধু, এবার আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের দ্বিতীয় ঘটনাটা আসাম থেকে আসে। আসাম থেকে আমাদের দাদাভাই বলেন যে হাইলাকান্দি জায়গাটার নাম আসামের। উনি বলেন আমি আমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মেঘালয়। বলে মেঘালয় যেতে গেলে আমাদের এক জায়গা হোল্ড করতে হয়, সেটা হচ্ছে শিলং। শিলংয়ে আমাদের একটি হোটেলে একটা ভৌতিক অভিজ্ঞতা ঘটে, সেই ঘটনাটাই আমি আজকে শোনাবো। আমাদের দাদাভাই বলেন আমার নাম হচ্ছে নরেন্দ্র সাউ, আমি আসামেই বাসিন্দা, আমার এখানে নিজের ব্যবসা আছে। আমি, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার বোনের জামাই, এমনকি আমার নিজের ওয়াইফ, আমরা সবাই, আমার 2 ছেলে, আমরা ফুল ফ্যামিলি ট্যুর করি মেঘালয় ঘুরতে যাব। ওইও বলে না, বাড়ির সামনে দেখবে বাস ট্রেন লাইন হলে পারে না, দেখবে মানুষ কিন্তু সবসময় সেই জিনিসগুলো লেটে লেটে যায়। তো দাদাভাই বলেন আমি আসামে থেকে আমি মেঘালয়, শিলং, শিলং তো মাঝে মাঝে যাওয়া আসা করি, কিন্তু মেঘালয় আমার যাওয়া হয় না, কারণ এত সামনে থেকে মানুষ দূর দূর প্রান্ত থেকে ঘুরতে আসে, এত সুন্দর একটা মেঘে ঢাকা একটা শহর, যেখানে আশা করি যারা গেছো জানো মেঘালয় কিন্তু সত্যি একটা স্বর্গরাজ্য।
তো সেখানে গিয়ে আমাদের দাদাভাই বলেন আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোই। আমরা একটা নিজেরা প্রাইভেট কার করি, বড় গাড়িতে আমরা পুরো একদম ফ্যামিলির সবাই ওই গাড়িতে আটুপাটু করে বসে পড়ি। খুব আনন্দ করে মিউজিক চালিয়ে আমরা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিই বাড়ি থেকে। যখন বেরোই তারপরে যেতে যেতে মাঝপথে আমরা এক জায়গায় হোল্ড করি, মহিলারা সব বাথরুমে যায়, আমরাও ওখানে একটু চা টা কফি টফি খাই, দিয়ে আবার ওখানে আমরা আমাদের গাড়িতে উঠে যখন আমরা পৌঁছই তখন প্রায় ওই বিকেল বিকেল হচ্ছে। যখন আমরা শিলংয়ে যাই বিকেল বিকেল হচ্ছে। তো আমরা ওখানে নামার পর আমরা ভাবলাম যে এতটা এতটা যদি গাড়ি আমরা জার্নি করে মেঘালয়ে যাই, মেঘালয় তো ওখান থেকে অনেকটা দূর, যেতে গেলে আমাদের মোটামুটি অবস্থা ঢিলে হয়ে যাবে। কারণ এখানে যদি শুধু পুরুষ মানুষ থাকতো তাহলে বিষয়টা আলাদা হতো, এখানে তো শুধু পুরুষ মানুষ নেই, এখানে কিন্তু অনেক মহিলা বাচ্চারাও আছে, তো তারা এতটা জার্নি করতে পারবে না। তার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত করি যে আজকে রাতটুকুনি শিলংয়ে আমরা কাটিয়ে দিই। আমরা এখানে একটা হোটেল নিই, বড় রুম নেব, যদি না হয় পাশাপাশি দুটো রুম নেবো, তবে একটু কম পয়সা চিপের মধ্যে নিয়ে আজকে রাতটুকুনি থাকবো, সন্ধে তো হয়েই গেল। আর সকালবেলা উঠে আবার গাড়ি নিয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। কথা মতো কাজ, আমার পরিবারের সবাই সহমত দেয়, আমরা ওখানে হোটেল খুঁজতে থাকি। তো আমাদের যে ড্রাইভার ভাই ছিল সে আমাদেরকে বলল যে দুটো হোটেলের নাম, তা আমরা সেই হোটেলেও যাই। তো ওই সময় কি বলবো, শিলং বলো মেঘালয় বলো প্রচুর ঠাসাঠাসি হোটেল, পুরো লোক, মানে রুম পাওয়া পসিবলই না ওই সময়। তো আমরা কি করব, মুশকিল হয়ে গেছে। এবার আমরা কোনো হোটেল আগে থেকে বুক করে যাইনি, যেই হোটেলে যাচ্ছি দেখছি রুম আছে, বলছে হোটেল বুকিং আছে, রুম নাকি বুকিং আছে। তা আমরা বলছি ভাই আমরা কি করব, আমরা কোথায় থাকবো। তো অনেক আমরা সত্যি কথা বলতে ওই গাড়ি ছিল বলে নিজেদের, নাহলে আমরা পাগল হয়ে যেতাম ওই বাচ্চা নিয়ে আর পরিবারের মানে বয়স্ক, তারপর আমাদের যে মহিলা ছিল তাদের নিয়ে। কারণ তার মহিলারা তো এমনি মানে বোঝে কম, মাথা খায় বেশি, তো বক বক করবে, আরো কাজে কাজ হতো না। তো সেখানে গিয়ে তাদেরকে সব হোটেলে দোরগোড়ায় যাচ্ছি, আর রাস্তার উপরে গাড়ির ভেতরে তাদেরকে বসিয়ে রাখছি, রেখে রেখে সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ করছি যে এরকম দুটো রুম হবে। একটা রুমের কথা বলছি না, যাতে দুটো রুমের কথা বললে যেন হোটেলের লোকরা সহমত দেয় যে হ্যাঁ রুম আছে। কিন্তু এমনই দুর্ভাগ্য, যেই হোটেলে যাচ্ছি বলছে রুম নেই। যখন আমরা বলছি ওই তো লোক নেই তো, বাইরে দিয়ে তো তালা দেওয়া রয়েছে, দিন না। বলছে আরে দাদা আজকে রাতে পার্টি ঢুকবে, আমাদের বুক আছে। তা আমরা তখন বলছি কি করব। এবার যেখানে যাচ্ছি হচ্ছে না, তো আমরা শেষ একটা হোটেলে গিয়ে আমরা হোটেলে অনেক করে রিকোয়েস্ট করি যে দাদা দেন না দেন না, দাদা আমাদের প্লিজ একটা তো কমসে কম রুম করে দেন, দুটো না হলেও আমরা নিচে উপরে করে শুয়ে পড়বো, দেন না। তো সেই হোটেলে যে ম্যানেজার ছিল উনি বলছে যে কোনো মতে রুম নেই। আপনারা বুঝছেন না কেন, পুরো শিলংয়ে আপনারা হোটেলে যদি কোনো রুম পেয়েও যান আপনাদের কপাল, পাবেন না, পুরো ঠাসা ঠাসা রুম, পুরো মানে বুকিং আছে, খালি দেখছেন না ওগুলো সব বুকিং আছে। কালকে সকালে পার্টি ঢুকবে, কোনোটা আজকে রাতে পার্টি ঢুকবে, কিছুক্ষণ পর পার্টি ঢুকবে, আমরা দিতে পারবো না। তারাও আমাদেরকে হাত জোর করে দিচ্ছে। তো কি করবো ওই সময় তো কিছু করার নেই আমাদের কাছে। লাস্টে আমি তখন আমার যে বোনের বর ছিল তাকে বলছি যে জামাই আমাদের কপালটাই খারাপ, মনে হচ্ছে আজকে রাতেই মেঘালয়ের উদ্দেশ্যে উঠতে হবে, একটা রুম নেই। হ্যাঁ বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো, এই মেয়ে ছেলেগুলোকে রাতবির, তাদের তো সব থেকে বড় কথা বাথরুম যাওয়া, একটুখানি ওয়াশরুমে যাওয়া, এগুলো তো দরকার হয়। যাই হোক, তারপর চলে যখন আসছি কি বলবো জানি না, ওই হোটেলেরই ওই ম্যানেজার যিনি আমাদের হাত জোর করে বলে দিল যে আপনারা আসতে পারেন রুম নেই, উনি আমাদেরকে ডাকলো যে দাদা শোনেন, মানে সেই যে ডেকেছে না, মানে ঘুরেছি যখন বুঝতে পেরেছি একটা হোটেলে রুম তো পেয়েই যাব, মানে মুখে চোখে তখন আনন্দ, মানে এত হোটেল ঘুরেছি সত্যি কথা বলতে 12 থেকে 15টা হোটেল শুধু খুঁজে বেরিয়েছি, রুম পাইনি। তখন ওই হোটেলের যে ম্যানেজার উনি বলছে দাদা আপনারা একটু ভিতর দিকে থাকবেন, ভিতর দিকে আপনাদের হোটেলের রুম পেয়ে যাবেন। তখন বললাম দাদা ও ভিতর দিকে বলতে বাচ্চা কাচ্চা নিয়ে ভিতর দিকে বলতে কত ভিতরে, আমাদের গাড়ি ঢুকবে তো। বলছে অনায়াসে গাড়ি ঢুকে যাবে, আমি একটা ছেলে দিয়ে আপনাদের ড্রাইভারকে বলুন
আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা চলে যান। তো তখন বললাম যে ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। মানে ওই সময় একটা রুম পাওয়া, রুম আমরা মোটামুটি যখন বিকেল বিকেল হচ্ছে তখন শিলংয়ে আমরা ঢুকি, আমাদের রুম খুঁজতে খুঁজতে প্রায় 8:30 পৌনে 9টা বাজে। মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে রুম খুঁজেছি। যাই হোক, আমাদের হোটেলেরই একটি ছেলে দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলে একটা গলির ভেতর, অন্ধকার গলি, অর্ধেক রাস্তা আলো আছে, তারপর দেখলাম অন্ধকার। আমরা যা বাবা দরকার নেই, আমরা তো ঘুরবো না, আমরা যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করে টান টান হয়ে সবাই ঘুমাবো, সকালবেলা আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, সেখানে আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে আমরা বললাম ভাই তোমার জন্য তো একটা রুম নিতে হবে। তো ড্রাইভার তখন বললো অসুবিধা নেই, আমার এখানে হোটেল জানাশোনা আছে, আমি গাড়ি নিয়ে ওখানে চলে যাচ্ছি, ওদের রিসেপশনে সোফায় আমি শুয়ে নেবো, সকালবেলা আপনারা কল করবেন, আমি চলে আসবো গাড়ি নিয়ে। তো আমি বললাম তাহলে তো খুবই ভালো, কারণ এমনি তো রুম পাচ্ছি না। তারপর আমাদের যে হোটেলটায় নিয়ে যায়, হোটেলটায় না সত্যি কথা বলতে এবার এক্সপিরিয়েন্সটা বলি কি হয়েছে। এত দূর তো খুব খারাপই গেল, এরপর ভয়ঙ্কর সেটা হচ্ছে যখন আমরা হোটেলে দেখলাম হোটেলের গেট বন্ধ। আমি তো মানে শিলংয়ের মতো জায়গায় যেখানে রুম নেই সেখানে কোনো হোটেলের দরজা বাইরের যে বন্ধ, এটা মানে আমার কাছে প্রথমে একটু খটকা লাগে। তো আবার ভাবলাম মনে হয় ওরা দেবে ঠেবে না, হয়তো ভাড়া নালে হয়তো সব রুম বুক আছে, হয়তো তার জন্য হবে, হয়তো সব পার্টি রয়েছে। আমি আর সেই সব কিছু ভাবিনি, কারণ আমি ভাবলাম যাক আমি রুম তো পেয়েছি। তো যেই ছেলেটি আমাদেরকে নিয়ে যায় ওই হোটেলে, ছেলেটি ওই গেটটা খোলে, যখন ওই দরজাটা খোলে না, খুলে বলছে দাদা আসুন। ও তো আগে আগে যাচ্ছে, আমি যখন হোটেলে ইন করি আমার না নাকে একটা ভ্যাপসা পচা, মানে আসতে মাছ পচার মতো গন্ধ আসে নাকে। আমি না প্রথমেই অফ পারি ঢুকতে ঢুকতে। তারপর আমি আমাদের ড্রাইভারকে বললাম আমাদের বাড়ির যারা আছে মহিলাদের নিয়ে আসো। তো তারাও আসে, এবার কে কি ভ্যাপসা গন্ধ পেয়েছে কি পচা গন্ধ আমি জানি না, কিন্তু আমি পেয়েছি। তারপর যাই হোক, তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল হলো, 2টো রুম পাই আমরা। তো প্রথমে একটা রুমের কথা বললাম, ওনারা বললো যে না এতগুলো আপনারা লোক আছেন, একটা রুম আমরা দেবো না, নিলে 2টো রুম দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে 2টো রুমই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, 2টো রুম নিই। তো প্রথমে দেখলাম পুরো হোটেলটা ফাঁকা, হোটেলে লোকজন কিচ্ছু নেই, শুধু রিসেপশনে একটি ছেলে রয়েছে, আর কোনো ছেলেও নেই। তো আমরা আর কোনো কথা কিছু ওখানে বাড়াইনি, আমরা সোজা চলে যাই রুমে, গিয়ে যে যার মতো বাথরুমে যাই, স্নান টান করে পরিষ্কার হই। মানে ঠান্ডা লাগুক যাই লাগুক, মানে ওই সময় আমাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, সারাটা দিন ওরকমভাবে গাড়িতে গাড়িতে ঘোরা। যাই হোক, হোটেলে কিন্তু গিজার ছিল, আমরা স্নান টান করে ফ্রেশ হই। হওয়ার পর দেখলাম জল নেই, হোটেলের রুমে তো জল থাকবে, জল খাবো, জল নেই। তো জল আনতে যাব, দেখলাম জল দিতে এসছে কে না, রিসেপশনে যেই ছেলেটা ছিল সে, মানে হোটেলে ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই, আদার্স কোনো ছেলে নেই যে আমাদের কোনো পরিষেবার জন্য কাউকে ডাকবো বা কিছু। তো তখন আমি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই, তোমাদের হোটেলে পুরো ফাঁকা কেন, তোমাদের রুমগুলো একদম দেখছি ফাঁকা, আর আমরা রাস্তার সাইডে যত রুম দেখলাম হোটেলগুলো সব বুকিং, লোক ঠাসা ঠাসা। তখন ছেলেটি উত্তর দিল আমাদের হোটেল সব বুক করা আছে, পরশুদিন পার্টি ঢুকবে। তো আমি বললাম ও আচ্ছা আচ্ছা, বলছি এখানে রুম পাওয়া যায় না, আপনারা যে পেয়েছেন না আপনাদের অনেক ভাগ্য। ছেলেটা বলে জল দিয়ে চলে গেল ঘুরে। তা আমি বললাম তাহলে পরশুদিন যখন ঢুকবে তাহলে তো আজকে কালকে ওরা তো ঘর ভাড়া দিতেই পারে। যাই হোক ওদের ব্যাপার বলে আমি আবার আমার পরিবারের সাথে গল্প টল্প করে রাতের খাবার দাবার করে বাইরে দিয়ে রুটি তরকা নিয়ে আসি, খাবার দাবার খেয়ে রাতের বেলা সব শুয়ে পড়ি। 2টো ঘরে একরকম অনুভূতি। এবার বলি আমার অনুভূতি, সেটা হচ্ছে আমি রাতের বেলা শুয়ে রয়েছি, হঠাৎ আমি স্বপ্ন দেখছি শুয়ে, আমি নিচে শুয়েছি, আমার বোন আর আমার বোনের বর উপরে শুয়েছে, যতই হোক বোনের বর, তাকে নিচে শুতে বলতে পারি না, উপরে শুয়েছে, আমি নিচে শুয়েছি একা। আর আরেকটা ঘরে আমার মা, আমার বাবা, আমার বউ আর ছেলে, 2টো ছেলে আমার মাকে মানে আমার ওয়াইফকে ছাড়া ওরা থাকে না, তার জন্য আমি বলে আমার সাথে একজন শো, ওরা বললো না মায়ের সাথে শোবো, তাই ওরা নিচে শুয়েছে, মা বাচ্চাদের নিয়ে আর বাবা মা বয়স্ক তাদেরকে খাটের উপরে, এরকম করে আমরা শুয়েছি। স্বপ্ন দেখছি ওই হোটেলের রাতের বেলা রুমটা কেউ খুললো,
আমি বসে রয়েছি, পুরো ঘরটা অন্ধকার। দেখছি এসে আমার ঠিক চারপাশ থেকে কেউ মানে ঘুরছে, যে শূন্যে ভাসছে, যার পা মাটিতে নেই। আমি অন্ধকারে দেখছি, সে অন্ধকারে আমাকে ঘুরছে। আমি এই দেখার পর আমার না হট করে ঘুমটা ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভাঙে, আমি দেখলাম আমার যে রুমের যে গেটটা, দেখছি গেটটা না খোলা, যেরকম আমি স্বপ্নে দেখেছি গেটটা হাট করে পুরো খোলা, ভেতর দিকে হোটেলের রুমের ভেতর দিকে গেটটা খোলে, ওরকমভাবে গেটটা খোলা, আর ঘরটা ওরকমই অন্ধকার। তো আমি উঠে না ওই গেটটা খোলা দেখে প্রথমে প্রচণ্ড ঘাবড়ে যাই, যারে আমি তো স্বপ্ন দেখলাম গেট খোলা। আমি না চারপাশে এরকম করে দেখতে থাকি যে সত্যি আদৌ কিছু নেই তো। তারপর ভাবছি দূর, হয়তো অনেক টায়ার্ড ছিলাম তো, তাড়াহুড়ো করে গেটটা দেখো বন্ধই করতে ভুলে গেছি, ওরকমভাবে শুয়ে পড়েছি। তো যাই হোক, হোটেলে তো সেরকম লোকজন নেই, কি আর হবে। তো আমি আবার রুমের গেটটাকে বন্ধ করে দিলাম, উঠে বন্ধ করে এক ধারে শুয়ে রয়েছি। বিশ্বাস করবে না, আবার না গেটটা আপনি থেকে ভিতর থেকে তো লক করে দিয়েছি, দেখছি ওই গেটটা আপনা আপনি দেখি ক্যার 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 করে গেট যেরকম খোলার একটা পুরোনো গেটের শব্দ হয় না, খুব হালকা ওরকম একটা শব্দ হচ্ছে। গেটটা দেখি অটোমেটিক্যালি নিজে নিজে খুলে গেল। আমি না এক ধারেও শুয়েছিলাম এরকম করে, পাশ ফিরে আমি না গেটের দিকে তাকাচ্ছি, আর আমার পা দুটো কিন্তু গেটের দিকে, ঠিক আছে। তো আমি দেখছি, আর এই গেটটা দেখছি আস্তে 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 নিজে থেকে খুলে যাচ্ছে। আমার ওই দেখে তো অবস্থা শেষ। আমি তখন কি করব, সাথে সাথে না ফোনটা আমার বালিশের নিচে ছিল রাখা, ফোনটাকে বের করে না আমি ওই শুয়ে শুয়ে টর্চটাকে ফোনে জ্বালিয়ে না আমি এরকম করে রুমের মধ্যে পুরো এরকম করে টর্চ দিয়ে দেখছি যে কেউ কি ঢুকলো, কিভাবে খুলতে পারে। ভিতর থেকে তো আমি পুরো গেট লক করেছি, তাহলে গেট খুললো কি? ভিতর থেকে যদি কেউ গেটটা লক না খোলে, বাইরে দিয়ে তো কোনো মতেই সম্ভব না, তাহলে গেটটা কি করে খুললো? তাহলে যেই আছে ঘরের এই রুমের মধ্যেই রয়েছে, সেটা অদৃশ্য, আমি চোখে দেখতে পাচ্ছি না। তা আমি উঠে সাথে সাথে আমার বরের আমি পা ধরে নাড়তে থাকি। তো ও তখন উঠে বলছে কি হয়েছে দাদা? আমি তখন বললাম, আরে বারবার একটা জিনিস ঘটছে, একটু ওঠো তো, উঠে লাইটটা অন করো। তো ও তো কিছু জানে না, উঠে লাইটটা অন করে ও বলছে কি গো দাদা, গেট তো খোলা। আমি বললাম আরে গেট খোলা না, গেট খোলাই ছিল, তুমি তো বন্ধই করোনি। আমি শুয়ে পড়েছি, তুমি গেট বন্ধ করতে ভুলে গেছো। বলছে না দাদা, আমি তো গেট বন্ধ করে শুয়েছি। আমি বললাম তুমি গেট বন্ধ করে শুয়েছো তো, দেখো আমি তর্ক করবো না, খোলা ছিল, আমি উঠে বন্ধ করেছি, আমি জানি তুমি খুলে রেখে শুয়ে পড়েছো। সারাদিন জার্নি হচ্ছে, টায়ার্ড শরীর হতে পারে, কিন্তু এখন আমি জীবিত অবস্থায় একদম মানে আমি চোখ চেয়ে দেখলাম, ভিতর থেকে আমি গেট লক করার পরেও গেটটা অটোমেটিক্যালি খুলে গেল। তখন আমার বোনের বর আমাকে বলছে এটা কি করে হতে পারে, গেটটা আর নিচে থেকে কি করে খুলতে পারে। আমি বললাম বিশ্বাস করো। তারপর আমার বোনের বর বললো কি যে ঠিক আছে আমি এবার দেখছি, তুমি শোও। হ্যাঁ, বোনের বরের আবার বিশাল সাহস, ঠিক আছে। তো বোনের বর বললো তুমি শোও, আমি দেখছি কে গেট খুলছে, দাঁড়াও। তা আমি তো শুয়ে রয়েছি, ঘুম তো হচ্ছে না, একবার চিত হয়ে মাথায় হাত দিয়ে শুচ্ছি, একবার এদিকে পাশ ফিরছি, একবার এদিকে পাশ ফিরছি, আর শুধু চোখটা যাচ্ছে ওই গেটের দিকে, গেটটা আবার খুলছে না তো, শুধু শুধু আমার নজরটা গেটের দিকে। এই করতে করতে দেখছি উপরে বোনের বড় হুসপাস হুসপাস করছে, পা নাড়ছে, সবই দেখছি, মানে ও জেগে রয়েছে। তো যখন দেখলাম ও জেগে রয়েছে, ওকে দেখে আমার একটু শান্তি হয়, আমি কখন গিয়ে ঘুমিয়ে পড়ব। তারপর শুনছি আবারও সেই গেটের ক্যাচ 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 করে গেট খোলার শব্দ। সাথে সাথে আমি উঠে বসি। ও মা, আমি যখন উঠে বসি তখন দেখছি আমার বোনের যে হাজবেন্ড, ও ভাই আমার আগে থেকে উঠে গেটের দিকে তাকিয়ে রয়েছে, এক দৃষ্টে ওইদিকে তাকিয়ে রয়েছে। ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি কথা বলছে না কেন, তোমাকে ডাকবে। ওদিকে মানে কি বলবো, মানে যেন ভয়তে আতঙ্কে মুখের বলি হারিয়ে ফেলে, ওরকম ভাবে হা করে ওই গেটের দিকেই তাকিয়ে রয়েছে। সত্যি কথা বলতে হা করে আছে ও। আমি ঘরে লাইট কিন্তু অন। আমি তখন ওকে বলছি ওই পায়ের মধ্যে ধাক্কা দিয়ে হাঁটুর মধ্যে তো বাবু হয়ে বসে রয়েছে খাটের সামনেটা, আমি বলছি ওই, যখন বলেছি ও তখন ধরপড় করে ও দাদা বলে আমার কাছে নেমে পড়েছে। নেমে আমাকে বলছে দাদা এই হোটেলে ভূত আছে দাদা, এই জন্যই এই হোটেলে এত মানে চারিদিকে লোকে লোক, এই হোটেলে লোক নেই, এখানে ভূত আছে। আমি তখন বললাম সেটাই তো বুঝতে পারছি, কিন্তু এখন উপায় কি?
তখন বলছে আচ্ছা পাশে যে এরকম ওরা আছে, বাচ্চাগুলো রয়েছে, বৌদি রয়েছে, কিছু হচ্ছে না তো? আমি তখন বললাম না না, হলে পরে তো নিশ্চয়ই আমাকে ফোন করতো বা জানতে পারতাম কিছু। যাই হোক, আমার বোন কিন্তু রাতভর ভালোই ঘুমিয়েছে। আমি আর আমার বোনের বর সেই হোটেলে সারাটা রাত, মানে একবার নিচ একবার খাটে, একবার নিচে একবার খাটে, আমার বোনের বর করছে, আর আমি একবার শুচ্ছি, পাশ ফিরছি, একবার উঠে বসছি, এই করে কোনো রকমে ভোরটা হয়। হওয়ার পর ভোরবেলা যখন দেখছি পাখি ডাকছে বাইরে, মোটামুটি কাছের জানলাগুলো দোতলায়, বুঝতেই পারছি যে সূর্যের আলো উঠেছে, পরে তো বেরোতে হবে। মানে শরীর আরও বেশি খারাপ হয়ে গেল। এর থেকে মনে হয় সারা রাত ওই ভূতের হোটেলে না রাত্রিবাস করে, আমার মনে হয় যদি আমি গাড়ি নিয়ে ওই মেঘালয়ের উদ্দেশ্যে উঠতাম, তাহলে মনে হয় রাস্তাটা অনেক এগিয়ে যেতাম, আর আমার মনে হয় কষ্ট হলেও আমি খুব ভালো থাকতাম, সত্যি কথা বলতে। যখন ভোরবেলা ওই পাখির ডাক আর সূর্যের আলো দেখে চোখটা লেগে যায়, ঘুমাচ্ছি, আনুমানিক 30 মিনিট ঘুমিয়েছি কিনা ঠিক নেই, আমার বউ চিৎকার পেরে গেটের মধ্যে নক করছে। আমি থরমরিয়ে উঠলাম, প্রচণ্ড মাথা ধরে নিল, সাথে সাথে শরীর হাত পা কাঁপতে শুরু করলো। ঘুমই তো হয়নি, যাও একটুখানি শুয়েছি, তাও আমার ওয়াইফ এসে এমন চিৎকার পাচ্ছে মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। তো আমি যখন গেটটা খুললাম, আমি বললাম কী হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন বলছে হ্যাঁ সারা রাত তো ভালোভাবে ঘুমালে, আমাদের সারা রাত ঘুম হয়নি। আমি বলছি কি, সারা রাত ঘুম হয়নি কেন? তখন সেম জিনিস, যেই জিনিসটা আমাদের রুমে হলো সারাটা রাত আমরা ঘুমাইনি, সেম জিনিস আমার যে পাশে মা বাবা বউ ছিল ওদের রুমে সেম জিনিস হয়েছে। আমরা যখন তৈরি হই, তড়িঘড়ি করে আমরা বললাম আর এক মুহূর্ত না, বোনের বর ঘুমিয়ে পড়েছিল, তো বোন তো ঘুমাচ্ছিলই, বোনের বর সবাইকে বললাম যে তোমার এরকম বৌদির রুমেও এরকম হয়েছে। যাই হোক, সব কিছু বলাতে ওরা তখন বলল যে এক্ষুনি এখান থেকে বেরোবো। ড্রাইভারকে কল করে বললাম যে ড্রাইভার তুমি গাড়ি নিয়ে এসো। ড্রাইভার চলে এসছে। এইবার আমরা যখন নিচে যাই, রিসেপশনে ছেলেটি দেখি বসে রয়েছে, বসে বসে চা খাচ্ছে। ওকে বললাম ভাই তোমার এই হোটেলে লোক হয় না কেন? বুঝতে পেরেছি, গালগপ্পা দিলে না, পরশুদিন দিয়ে হোটেল বুকিং আছে, তোমার ভূতের হোটেল। এই হোটেলের নামে আমি গিয়ে সবাইকে বলবো এই হোটেলে ভাড়া দিয়ে পয়সা রোজগার করছো। একটা যদি অঘটন ঘটে যেত, সারা রাত গেট কে বন্ধ করছিল, কে খুলছিল? হ্যাঁ, ভিতর দিয়ে লক করার পরেও গেট নিজে নিজে খুলে যাচ্ছে। সারা রাত ঘুমাইনি, যার জন্য আসলাম যে আমরা আসাম থেকে এসছি, আমাদের শরীর এত টায়ার্ড, যাতে আমরা শিলংয়ে একটা দিন থেকে রাতটা কাটিয়ে আমরা মেঘালয়ে যাব বলে তুমি এরকম একটা হোটেলে আমাদের থাকতে দিলে। ছেলেটা না প্রচুর, ওর মুখে কোনো কথা নেই, ও কিচ্ছু বললো না। তারপর আমি ইচ্ছাকৃত আমি বললাম যে আমি তোমাকে হাফ টাকা দেবো, হোটেল ভাড়া হাফ দেবো। কারণ প্রথমে ঢুকেছিলাম যখন, হোটেল ভাড়া ও চাইও নি, আমরা দিইও নি, আর আমাদের শরীর এত টায়ার্ড ছিল, আমরা বলেছিলাম যে সকালবেলা দিয়ে দেবো, এখন বের করতে পারছি না। তারা সেটাই মেনে নেয়। সেই ছেলেটাকে আমি অর্ধেক টাকা দিই, মানে একটা রুমের আমি ভাড়া দিই, দুটো রুমের ভাড়ার জায়গায়। ও কিছুই বলেনি, ওকে যদি নাই দিতাম ও তাও কিছু বলতো না, কারণ ওর প্রাণে তখন ভয় এসে গেছে, ওর মুখে চোখে তখন ভয় খেলছে। ওই যে বলেছি সবাইকে বলে দেবো তোমার এটা ভুতুরে হোটেল। তারপর যাই হোক, ওখান থেকে বেরিয়ে ওই যে ভূতের হোটেলে সারা রাত কি হয়েছে ওই গল্প করতে 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 আমরা কখন মেঘালয়ে পৌঁছে যাই, আমরা সেই ডিস্টেন্সটা বুঝতেই পারিনি। যাই হোক, আমাদের দুটো ঘটনা আজকে বললাম, যেটি আমার সাথে ঘটা পুরীতে, আর যেটি আমাদের আসামে শিলংয়ে ঘটে। দাদাভাই তার অভিজ্ঞতা শেয়ার করে। দর্শক বন্ধু, তোমাদের ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই বলো। আর আমি যে দাদাভাইয়ের কথা বললাম, দাদাভাই আপনি অবশ্যই খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই বলবো না, কারণ আমার এখানে মিথ্যে কথা বলে কিচ্ছু লাভ নেই। তো যাই হোক, যেতে যেতে সবাইকে বলবো তোমরা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে তোমরা ডিএম করতে পারো, ঘটনা শেয়ার করতে পারো। প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেলও করতে পারো। আর তোমরা ইনস্টাতেও আমাকে যোগাযোগ করতে পারো, সোনাবর্ষা পড্ডির আমার ইনস্টাগ্রাম আইডি। ওখানে তোমরা বাংলা, হিন্দি, ইংলিশে আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করে পাঠাতে পারো। আসবো আজকে, সবাই খুব ভালো থেকো। আশা করি আজকের ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।